পহেলগাম সন্ত্রাসের পর অপারেশন সিন্দুর, কিন্তু তারপরে কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকার এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি পহেলগাম সন্ত্রাসের পরে অপারেশন সিন্দুরে আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি। কিন্তু ধীরে ধীরে এবারে মুখ খুলছেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদাধিকারীরা। অপারেশন সিন্দুরের পর অন্তত 3 বার এরকম হলো। 3 জায়গায় ভারতীয় ফৌজের 3 উচ্চ পদাধিকারী এমন বিবৃতি দিলেন যা মোদী সরকার এবং গদি মিডিয়ার মুখ পুড়িয়ে দিয়েছে। আর এর কোনো প্রতিবাদও করেনি মোদী সরকার। প্রথমে সিঙ্গাপুরে ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, এরপর ইন্দোনেশিয়ায় ভারতীয় অ্যাটাশে ক্যাপ্টেন শিবকুমার, আর এবার একেবারে খাস দিল্লির বুকে এক আলোচনা সভায় ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং যে বোমাটি ফাটিয়েছেন তাতে ভারতের কূটনীতির ফর্দফাই চেহারাটা ফের সামনে এসেছে। প্রশ্ন উঠে গেছে, মোদী সরকার কি অপরিকল্পিতভাবে যুদ্ধ করতে নেমেছিল? এবং তার কথা সূত্র ধরে আরও একবার সামনে এসেছে রাহুল গান্ধীর দূরদৃষ্টির প্রমাণও। কিভাবে? এই এপিসোডে অপারেশন সিন্দুর নিয়ে মোদী সরকারের বিপজ্জনক লুকোচুরি খেলা এবং সেনাকর্তার নতুন বক্তব্য এবং তার বিশ্লেষণ সামনে আনব। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2002 সালের 21 ডিসেম্বর রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় হরিয়ানার ফিরোজপুরে বলেছিলেন, এই সময় আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেটি হলো আমাদের কূটনৈতিক ব্যর্থতার কারণে পাকিস্তান এবং চীনের কাছাকাছি চলে আসা। এর ফলে ভবিষ্যতে কখনো পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ হলে আমাদের আসলে পাক এবং চীনের যৌথ বাহিনীর সঙ্গে লড়তে হবে। এরপরে সংসদে দাঁড়িয়েও রাহুল গান্ধী একই কথা বলেছিলেন, যা এখন ভাইরাল হচ্ছে। সংসদে রাহুল বলেছিলেন, আমাদের কূটনীতি সবসময় পাকিস্তান এবং চীনকে আলাদা করে রেখেছিল, তাদের কখনো কাছাকাছি একসঙ্গে আসতে দেয়নি। You have brought Pakistan and China together, and this is the single biggest crime that you could commit against the people of India. You will be responsible for anything that happens. রাহুলের এই দূরদৃষ্টি যে একেবারে অব্যর্থ ছিল তার হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে অপারেশন সিন্দুরের সময় ভারত পাক লড়াইয়ে। একেবারে হুবহু রাহুলের কথাটি বলেছেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। কি বলেছেন রাহুল আর সিং? তিনি বলেছেন, গত 5 বছরে পাকিস্তান এবং চীনের দোস্তি অনেক মজবুত হয়েছে, তারা এখন অনেক কাছাকাছি চলে এসেছে এবং তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের সমরাস্ত্রের 81% চীনের। তবে সেনাকর্তা রাহুল আর সিংয়ের বক্তব্যে আরও মারাত্মক কথা রয়েছে। এই বক্তব্যের সবচেয়ে চমকপ্রদ অংশ হল চীন এই যুদ্ধে তাদের অস্ত্রশস্ত্রের একটি টেস্টিং তথা পরীক্ষা করে নিয়েছে সফলভাবে। তিনি বলেছেন, এই যুদ্ধে পাকিস্তানকে চীন লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করেছে। মানে চীন তাদের অস্ত্রশস্ত্রের কোথায় খামতি রয়েছে, কোথায় তা ঠিকমতো কাজ করছে তার একটি পরীক্ষা মানে টেস্টিং করেছে এই যুদ্ধে। কিন্তু সবচেয়ে মারাত্মক যে কথাটি সেনাকর্তা বলেছেন সেটি হলো অপারেশন সিন্দুরের সময় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলি নিয়ে পাকিস্তানকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিচ্ছিল চীন। মানে যুদ্ধের সময় চীন পাকিস্তানকে লাইভ আপডেট দিয়ে গেছে। রাহুল আর কে সিং এর বক্তব্যের মূল নির্যাস তাহলে কি? অপারেশন সিন্দুরে শত্রুর আসল পরিচয় চিনতে আমাদের দেরি হয়েছে। একা পাকিস্তান নয়, তার পেছনে চীনও যে রয়েছে তা পরে বুঝতে পেরেছিল ভারতীয় ফৌজ। সেনাকর্তার বক্তব্য অনুযায়ী ভারতীয় সেনার সমস্ত গতিবিধি চীন সারাক্ষণ পাকিস্তানকে দিয়ে যাচ্ছিল।
আর এমন মারাত্মক তথ্য সরকার ওই সময় জানতে পারেনি। রাহুল আর কে সিং এই কথা বলার আগে জনগণকে তা জানতেও দেওয়া হয়নি। সেনাকর্তা তা ফাঁস করে দেওয়ায় এখন সবাই তা জানতে পারছেন। সেনাকর্তা অবশ্য পাকিস্তানের পেছনে চীন ছাড়াও আরেকটি দেশের নাম করেছেন, সেটি হলো তুরস্ক। এই তুরস্ক যে পাকিস্তানের পেছনে রয়েছে তা আমরা যুদ্ধ চলাকালীনই জানতে পেরেছি। তার আগে আমাদের কূটনীতিকরা তা জানতেই পারেননি। আর সেই জন্যই আমরা দিব্যি তাদের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা প্রকল্পও চালিয়ে যাচ্ছিলাম। এখন তা বন্ধ করা হচ্ছে। সম্ভবত ভারতে এখনো পর্যন্ত যে গুটি কয়েক ইনস্টিটিউশন অবশিষ্ট রয়েছে যা এখনো বিজেপি বা আরএসএস পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি, তার একটি হলো ভারতীয় সেনা। আর সেই জন্যেই অন্তত মাঝে মধ্যে আমরা জানতে পারছি অপারেশন সিন্দুরে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি তার নানা গুরুত্বপূর্ণ তথ্য, যেসব কথা আগেই সরকারের জানানো উচিত ছিল সর্বদলীয় বৈঠক এবং সংসদে। তবে সেনাকর্তা রাহুল আর কে সিং যা বলেছেন তা নিয়ে এতদিন নানা রকমের মিডিয়া রিপোর্ট হচ্ছিলই। গদি মিডিয়ার বাইরে স্বাধীন ডিজিটাল মিডিয়াতেও বারে বারে বলা হচ্ছিল পাকিস্তানের সামরিক শক্তিকে সংঘর্ষের সময় চীন নিয়ন্ত্রণ করছিল। এর প্রেক্ষিতে রাহুল আর সিংয়ের বক্তব্য নতুন কিছু নয়, কিন্তু তার এই বক্তব্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ এই বক্তব্যে ওই মিডিয়া রিপোর্টকে আরও সবিস্তারে ভারতীয় সেনার তরফ থেকে স্বীকৃতি দেওয়া হলো এবং সেই সঙ্গে দেশের মানুষও একজন দায়িত্বশীল সেনাকর্তার কাছ থেকে প্রকৃত সত্যটা জানতে পারলেন। তার এই একটি বক্তব্যের গুরুত্ব তাই হাজার মিডিয়া রিপোর্টের থেকেও অনেক অনেক বেশি। সেনাকর্তা রাহুল আর সিংয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে ভারতের কূটনীতির এই দৈন্যদশা সামনে এসে পড়লেও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দূরদৃষ্টির কথাও কিন্তু এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাহুল গান্ধী কোনো সমরাস্ত্র বিশেষজ্ঞ নন, তিনি সরকারের কোনো দায়িত্বেও নেই, তিনি উচ্চশিক্ষিত একজন রাজনীতিক। ভারতের অন্য অনেক রাজনৈতিক নেতার তুলনায় তার দূরদৃষ্টি যে অনেকটাই বেশি তা কিন্তু বারে বারেই প্রমাণিত হচ্ছে। চীন পাকিস্তানের নৈকট্য বা কাছাকাছি এসে যাওয়া যে ভারতের পক্ষে বিপজ্জনক হতে পারে তা 3 বছর আগে বলেছিলেন রাহুল গান্ধী। ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং ঠিক যেন রাহুল গান্ধীর 3 বছর আগে করা সেই ভবিষ্যৎবাণীর উপরেই শিলমোহর লাগিয়ে দিলেন। অপারেশন সিন্দুরের সবথেকে চমকপ্রদ বিষয়টি হলো লড়াই হলো ভারত এবং পাকিস্তানের, কিন্তু থার্ড পার্টি হিসেবে জড়িয়ে গেল চীন এবং তুরস্কের নাম। যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর বারবার বলতে লাগলেন তিনি ব্যবসা বন্ধের হুমকি দিয়ে যুদ্ধবিরতি করিয়েছেন। আর তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরং তিনি নেমে পড়লেন ছবি তুলে এই যুদ্ধ থেকে নির্বাচনী ফায়দা তোলার কাজে। অথচ দেশের সুরক্ষার জন্যে পহেলগামে নির্মম হত্যাকাণ্ডের পর কি কি হয়েছে তা কি জানার কোনো অধিকার নেই দেশবাসীর? এখনো কেন পহেলগামের জঙ্গিদের ধরা গেল না? তারা কার মাধ্যমে ওখানে এসেছিল? কাদের ব্যর্থতায় এত বড় কাণ্ড করে ভ্যানিশ হয়ে গেল? এর দায় কার? তা নিয়ে টু শব্দটি করছে কি মোদী সরকার? 26/11 মুম্বাই হামলার পরে কিন্তু মনমোহন সিং সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ এবং উপমুখ্যমন্ত্রী আর পাটিলের পদত্যাগপত্র গ্রহণ করেছিল। পরে সমস্ত গোয়েন্দা তথ্য একত্রিত করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের যোগসূত্র প্রমাণ করে তাদের একঘরে করে দেয়। আর এখন হলো ঠিক উল্টোটা, পাকিস্তানি আন্তর্জাতিক মঞ্চের সবটুকু আলো নিজের পক্ষে এনে ভারতকেই কার্যত একঘরে করে ফেলছে। কার্গিল যুদ্ধের সময়ও তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার 7 দিনের মধ্যে একটি কমিটি তৈরি করেছিল। এই কমিটি মাত্র 2.5 মাসের মধ্যেই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং অন্যান্য পরিকল্পনা ত্রুটি বিচ্যুতির কথা সর্বসমক্ষে প্রকাশ করে। কিন্তু মোদী সরকারের ইউএসপি হলো
তথ্য গোপন এবং গদি মিডিয়াকে দিয়ে তথ্য বিকৃত করে প্রচার করা। তাদের একটি কাজ, দেশের যত ক্ষতিই হোক না কেন তাতে কিচ্ছু যায় আসে না, নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতে যেন কোনো ধাক্কা না লাগে, তাহলেই তাদের মালিক আদানি আম্বানিরা চটে যাবেন। আর তাই তারা একবারও বলছে না নরেন্দ্র মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিশ্ব ভ্রমণের বিশ্ব রেকর্ডের পাশাপাশি চীনে যাওয়ার রেকর্ডও করেছেন। তথ্য বলছে তিনি মোট 11 বার চীনে গেছেন, তার মধ্যে 4 বার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আর 7 বার প্রধানমন্ত্রী হিসেবে। এর বাইরেও অসংখ্যবার চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বৈঠক করেছেন, নানা সম্মেলনে দোলনায় দুলেছেন চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। তাহলে এর ফল কি হলো? 2014 প্রধানমন্ত্রী পদে আসার আগে তিনি লাল চীনকে লাল চোখ দেখাবেন বলে হুঙ্কার দিতেন, অথচ করোনাকালের ঠিক আগে ভারতের জমিতে চীনের আগ্রাসনের পর বলে দিয়েছিলেন চীন ভারতের কোনো জমি দখল করেনি। অথচ বিভিন্ন উপগ্রহ চিত্র প্রমাণ করেছে ভারতের মাটিতে চীন রীতিমতো সৈন্য ঢুকিয়ে রেখেছে। ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে চীন ভারতের জমিতে কাউন্ট্রি বা জনবসতি তৈরি করেছে। মোদী সরকার না মানলেও গোটা পৃথিবী তাই বুঝে নিয়েছে ভারতের বায়ুসেনার যথেষ্ট ক্ষতি হয়েছে এই লড়াইয়ে। অন্তত সেনাপ্রধান অনিল চৌহান এবং ক্যাপ্টেন শিবকুমারের বক্তব্যের পর তার গোপন করার কোনো উপায় নেই। এবারেই কেন এত অস্বচ্ছতা আর এত লুকোচুরি খেলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।